নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মিসেস জানা 87 এর আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে রাত্রি 3টে। বন্ধুরা জানেন তো, আমাদের আগে থেকে প্ল্যান থাকে না বেড়াতে যাওয়ার জন্য। ছুটি পেলেই আমরা পরিবারের সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। আমরা পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালোবাসি, তাই হঠাৎই ঠিক করলাম বালেশ্বর যাব। কিন্তু যাব বললেই তো হয় না, ট্রেনের রিজার্ভেশন পেতে হবে। ভাগ্যক্রমে যাওয়া ও আসা দুটোরই রিজার্ভেশন পেয়ে গেলাম। ট্রেনের সময় ভোর 4:40, এখন বাজে রাত্রি 3:40। আমরা বেরোবো বলে রেডি হয়ে নিচ্ছি। যাওয়ার আগে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে সময় মতো বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে দেখি প্রচুর কুয়াশা, এতটা কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না। রাস্তা একদম ফাঁকা, তাও কুয়াশার জন্য সাবধানে গাড়ি চালিয়ে আমরা সবাই স্টেশনে পৌঁছে গেলাম। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। এসে দেখি সবার মাথা জামা কাপড় কুয়াশাতে ভিজে গিয়েছে। সামনে মা, আমার ছেলে, তার বন্ধু দিশান সবাই এগিয়ে যাচ্ছে। আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এই দেখুন দুটো পেটপুস, বাইরে এখনো অন্ধকার। বন্ধুরা, আমরা এখানে একসাথে 10 জন মিলে ঘুরতে যাচ্ছি। আমার মা, বাবা, দাদা, শাশুড়ি মা আর আমাদের বন্ধু দীপক দা, তার স্ত্রী, তার ছেলে দিশান, সবাই মিলে একসাথে যাচ্ছি। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তাই ওরা একটু হালকা করে টিফিন করে নিচ্ছে। খাবি তো? দেখো না, নোর ছিল না, আপনার বলে কি বিয়ে ঘর যাও, এই কালে কি সরস্বতী পূজা যাবো, এই করতে করতে না এমন একটা বাচ্চা পাচ্ছিল দাঁত ভেঙে গেছে। চিড়া খাবে, চিড়া 10 টাকা চিড়া। বন্ধুরা, আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছি। স্টেশনে পৌঁছে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়ে প্রথমে একটা ভালো রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টের জন্য আমরা ধোসা, ইডলি নিয়ে নিলাম। এখানকার খাবার খুবই সুস্বাদু। এখানে পাশাপাশি দর্শনীয় স্থান দেখার জন্য আপনারা অটো বুক করতে পারেন বা 4 হুইলারও বুক করতে পারেন। এইগুলাই তো স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, সব একসাথে।
আমরা পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছে গিয়েছি। বন্ধুরা, বালেশ্বর থেকে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছতে প্রায় 30 মিনিট সময় লাগে। বন্ধুরা, পঞ্চলিঙ্গেশ্বরের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। পাহাড়ি রাস্তা খুবই ঢালু। এই ঢালু রাস্তা কিছুটা ওঠার পর সিঁড়ি দেখতে পাওয়া যাবে। এখানে প্রায় 300টা সিঁড়ি পেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠতে হবে। বন্ধুরা, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত। পাহাড়ের ওপরে ওঠার সময় রাস্তার দুধারে অনেক দোকান দেখতে পাওয়া যাবে। আমরা ওখান থেকে পুজোর ডালি নিয়ে নিয়েছিলাম। কোথা থেকে এসছে? ওরে বাবা, বলেছিলাম আগে। বন্ধুরা, আমরা অনেকটা ওপরে উঠে এসেছি। এরপরে আরও অনেকটা ওপরে উঠতে হবে। টানা কেউ এতটা রাস্তা একসাথে উঠতে পারবে না, মাঝে মাঝে বিশ্রাম নিয়ে উঠতে হবে। আমরাও তাই মাঝে মাঝে বিশ্রাম নিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় উঠে পড়লাম। পাহাড়ের ওপরে উঠে এসে দেখি পুজো দেওয়ার জন্য এত বড় লাইন। বন্ধুরা, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সোমবার, তাই এত ভিড় হয়েছিল। আমরা লাইন দিয়ে ঠাকুরের কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গিয়েছিল। বন্ধুরা, এখানে সকলে শিবলিঙ্গের উদ্দেশ্যে পুজো দিচ্ছে। বন্ধুরা, পুজো দেওয়ার পর সবাই আবার লাইন দিয়েছে পঞ্চলিঙ্গেশ্বর দেখার জন্য। কিন্তু এখানে পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুরের বৈশিষ্ট্য হলো ঠাকুরকে স্পর্শ করা যাবে কিন্তু দেখা যাবে না। পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুরটি দুটো পাহাড়ের মাঝে একটা ঝর্ণার মধ্যে অবস্থিত। এখানে পঞ্চলিঙ্গেশ্বর ঠাকুরকে একদম শুয়ে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে দেখতেই সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই প্রথমেই আমরা মন্দির থেকে বেরিয়ে একটা ভালো হোটেল দেখে লাঞ্চ করে নিলাম। ঘন্টু ক্লান্ত, তাও এসিতে রেখে দিয়েছি, সুন্দর হয়ে যাবে। দই খাবে সবাই? এখানে ভেজ থালি খুবই ভালো। ভেজ থালির মধ্যে ছিল সাদা ভাত, শাক ভাজা, আলুর চোখা, আলু বরবটি ভাজা, উচ্ছে বেসন দিয়ে ভাজা, আলু পটলের তরকারি, পাঁচমিশালি তরকারি, ডাল, দই বেগুন, স্যালাড, চাটনি। আমরা লাঞ্চ সেরে চলে এসেছি নীলগিরি রাজবাড়ি জগন্নাথ মন্দির দর্শন করতে। যেহেতু এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা সম্ভব ততটাই আপনাদেরকে দেখালাম। এটি নীলগিরি রাজবাড়ির প্রবেশদ্বার। আমরা রাজবাড়িটি ঘুরে দেখলাম।
এখানে এত পাহাড় আছে যে পাহাড়ের প্রাকৃতিক শোভা অপরূপ। আমরা এবার পৌঁছে গিয়েছি ব্লু লেকে। এই সময় আবার টিপ টিপ বৃষ্টিও পড়ছিল, আবার রোদও উঠেছিল, তাই প্রকৃতি অপরূপ রূপে ধরা দিয়েছিল। দারুণ দারুণ যা পরিবেশ না, দাঁড়া একবার ওই বড় আইল্যান্ডটা নিয়ে নি। ব্লু লেকের অপরূপ প্রাকৃতিক শোভা দেখে কিছু ছবি তুলে নিলাম। ব্লু লেক দেখে আমরা চলে এলাম ইমামির জগন্নাথ মন্দির দেখতে। আমরা প্রথমে প্রভু জগন্নাথ দেবের দর্শন করলাম। যেহেতু ভেতরে ছবি তোলা বারণ, তাই ছবি দিতে পারলাম না। এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুরো সোনা দিয়ে মোড়া এবং অপরূপ দেখতে। আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান। আপনারা অবশ্যই সময় পেলে একবার ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে যাবেন। প্রভু জগন্নাথের দর্শনের পর আমরা মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখলাম। এখানে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের পাশে মা বিমলা দেবী মন্দির, শ্রী হনুমানজি মন্দির, শিব মন্দির ও গণপতি মন্দির আছে। বিকেলবেলায় আমরা সবাই প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেছিলাম। প্রভু জগন্নাথ দেবের দর্শনের পর আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এখানে ঠাকুরকে ভোগ হিসাবে যে ক্ষীর নিবেদন করা হয় সেটাই প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। এখানে মাটির ছোট ছোট ভাঁড়ে ক্ষীর পাওয়া যায়। এখানে ক্ষীরের স্বাদ মুখে লেগে থাকার মতো। আমরা মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখলাম। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন রাখা আছে। আমার মন খুবই খারাপ, কারণ এবার বাড়ি ফিরতে হবে। আমরা গাড়িতে করে স্টেশনে ফিরে এলাম। সবে মাত্র স্টেশনে ঢুকেছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো আর প্রচুর শিল পড়ছিল। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত 10টার সময় লেট করে ট্রেন এলো। আমরা খাবার দাবার নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। সবার এত খিদে পেয়ে গিয়েছিল যে ট্রেনে উঠেই আগে খাবার খেতে শুরু করে দিয়েছিলাম। ট্রেনটা এতটাই লেট ছিল যে রাত 1টার সময় আমরা খড়গপুর স্টেশনে পৌঁছলাম।
বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।